স্বাগত একাত্তর জার্নালের সাথে আছে শাবনম নাসিম। দর্শক, আপনারা জানেন একাত্তর জার্নাল সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান। এখানে আমরা আলোচনা করি দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে। জানি তো আগামীকাল সকালে যে পত্রিকাগুলো হাতে পাবেন তার প্রধান শিরোনামগুলো এবং সাথে থেকে সার্বক্ষণিক আপডেট হওয়া নিউজ পোর্টালগুলোর খবর। আর আপনাদের জানাতে চাই আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন www.facebook.com/একাত্তর এই অ্যাড্রেসটিতে। এবং আজ আমাদের একাত্তর জার্নালের টেবিলে যুক্ত হয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এবং আছেন অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি। এবং আজকে আসলে শুরুই করতে চাই, আমরা জানি গতকাল উত্তরের মেয়র, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ইন্তেকাল করেছেন, এবং সেখান থেকে আসলে শুরুটি করতে চাই এবং শুরুতেই যুক্ত করে নিতে চাই নওয়াজ আলী খান, মিডিয়া ব্যক্তিত্ব, তিনি বাসা থেকে সংযুক্ত হবেন। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব। যদি আলোচনাটি এভাবে শুরু করি যে একজন সাধারণ আনিসুল হক থেকে একজন উপস্থাপক এবং তারপর জনপ্রিয় উপস্থাপক, এরপরে ব্যবসায়ী, এরপর জনপ্রিয় ব্যবসায়ী নেতা এবং এরপরে জনপ্রিয় মেয়র, একটি যাত্রা এবং একটি পথ পুরোটা যদি বিশ্লেষণ করতে যাই, তিনি নিজেও বলেছিলেন একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আমি যদি একজন মেয়র হতে পারি তাহলে কেন আমার ছেলেরা বিশ্ব জয় করতে পারবে না। সেই মানুষের অকাল প্রয়াণে আসলে আমরা কি হারালাম, মানে কি প্রশ্ন করবো আমি আসলে তাই বুঝতে পারছি না। এত বিশাল ক্ষতি। প্রশ্ন করার ক্ষেত্রে যেমন এক ধরনের অসংলগ্নতা থাকবে, আমরা কথা বলার ক্ষেত্রে অসংলগ্নতা থাকবে, বিশেষ করে আমাদের যাদের সঙ্গে একেবারে ব্যক্তিগত সম্পর্ক ছিল। এবং গত কয়েকদিন ধরে তো বারবার আমাদের টেলিভিশনকে ভুল করে আগে খবর দিয়ে দিচ্ছিল, যার ফলে গতকাল যখন আমার টেলিভিশন চ্যানেল আমার রিপোর্টার বললো যে সঠিক খবর, আমি বললো যে আমি তাড়াহুড়ো করে দিতে চাই না, আমি আর একটু চেক করতে চাই। আমি তার পারিবারিক সূত্রের সঙ্গে যখন কথা বললাম এবং নিশ্চিতভাবে যখন খবরটা পেলাম, আমার মনে পড়ে না যে কতদিন আগে কত প্রিয় মানুষের জন্য আমার মানে প্রকৃতপক্ষেই কান্না পেয়েছে, কিন্তু কালকে আরিজ ভাইয়ের মৃত্যুতে সেটি হলো। যার ফলে এটা খুব কঠিন। নওয়াজ আলী খান খুব উপযুক্ত মানুষ, তার উপস্থাপকের জীবনের মূল সূত্রটা যার হাত ধরে টেলিভিশনে তিনি উপস্থাপক হওয়া, অসাধারণ গল্পটি আমি জানি না নওয়াজ আলী বলবেন কিনা, যে কিভাবে একটি ছেলে চট্টগ্রাম চলে যাচ্ছিল, তারপর তাকে ডেকে এনে কিভাবে তিনি দায়িত্ব দিলেন, মানে উপস্থাপক হওয়ার কথা না সেখান থেকে একদম ধরে এনে নওয়াজ ভাই কিভাবে, মানে নিশ্চয়ই তিনি গল্পটা বলবেন। আমি যেটা বলতে চাই যে অনেকগুলি পরিচয় তার দিলেন, ব্যবসায়ী, সাংবাদিক হওয়ার একটা সুবিধা হবে তার এই সবগুলির সঙ্গে আমরা কোনো না কোনো ভাবে কানেক্টেড ছিলাম, এবং এর মধ্যে একটা ব্যক্তি সম্পর্ক তৈরি হয়েছিল যেটি তিনি, তার স্ত্রী। আমি বরং অন্যভাবে এরকম বলি যে তিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন বাস্তবায়নের মতো সাহস ছিল, সৃজনশীলতা ছিল, এগুলিতে খুব সবাই বলবেন। কিন্তু অসাধারণ একজন মানুষ যিনি সম্পর্কের মূল্য দিতেন। সম্পর্ক ভেঙে ফেলা আমাদের জন্য খুব সহজ, কিন্তু তিনি ছিলেন সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক ধরে রাখা। এটা আমাদের আরেক বন্ধুর বেলাতে আমি একটু বলেছি, আমাদের জিল্লুল হাই রাজি, তার বেলাতে বলেছি। তার সঙ্গে আমাদের সম্পর্ক, আমার মনে আছে আমাদের তখন টেলিভিশন বন্ধ হয়ে গেছে, সাইমন রিং আমার তো টেলিভিশনের গুরুই, তিনি আসলেন। আমরা একুশের প্রাক্তন কর্মীরা ভাবলাম যে সাইমনকে নিয়ে কোথাও বসি, কিন্তু সাইমনের পিছনে পুলিশ, তখন বিএনপি আমল, পুলিশ পিছনে লেগে থাকে। পরবর্তীকালে আবার আসলেন, আমরা বসতে পারলাম না তখন, পরবর্তীকালে আবার আসলেন। এবং সাইমন আনিস ভাই পারিবারিক বন্ধু ছিলেন এবং তার ফেসবুকে তিনি লিখেছেন তার সব কথাবার্তা। তারপরে ভাবিকে বললো যে ভাবি, সাইমন তো আপনার এখানে উঠছে, আমরা একটু একুশের কিছু লোক দেখা করতে আসতে চাই, বলে চলে আসেন। এরকম আস্তে আস্তে দেখতে 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 যখন প্রথমে 10 জন, 15 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100 জন, একুশে প্রায় 200 থেকে 250 জন। আরেকটু বললে আমার বাসায় করে, আমরা 200 জন, কিন্তু আনিস ভাই বলে কোনো সমস্যা নাই। এবং আমরা জানলাম যে সেদিন আনিস ভাইয়ের জন্মদিন, কি বলে সাইমনের জন্মদিন। এবং ভাবি কোত্থেকে জেনেছেন যে সাইমন কখন গল্প করেছিল তার ছোটবেলার জন্মদিনে যে চেয়ারটাতে সে বসতো, সেই চেয়ারটা ফুল দিয়ে সাজানো থাকতো পুরোটা। আমরা গিয়ে দেখলাম আনিস ভাই এবং ভাবি তার জন্য সেরকম চেয়ার বানিয়েছেন। এবং এই যে 200-250 লোকের একটা চাপ তার উপরে দিলাম,
আরেকজন খুব স্বচ্ছন্দ চিত্তে আমাদের এই যন্ত্রণাটা পুরো পরিবার মিলে গ্রহণ করলেন। এর পরবর্তীকালে এটি তো একটি ঘটনা মাত্র বললাম। একটু আপনাকে থামাচ্ছি, আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, বাসা থেকে যুক্ত হয়েছেন নওয়াজ আলী খান। নিশ্চয়ই নওয়াজ আলী খানকে নিশ্চয়ই আমরা পাচ্ছি, যে আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জানালাম সামনে, এবং আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম আপনি নিশ্চয়ই কিছুটা শুনতে পেরেছেন। আমরা আনিসুল হক নিয়ে কথা বলছিলাম, এবং আপনার কাছ থেকে আসলে মঞ্জুর হাসান বলছিলেন একটি সাধারণ ছেলের উপস্থাপক হয়ে ওঠা আপনার হাত দিয়ে। জি, নওয়াজ আলী খান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জি, খুব সম্ভবত কমিউনিকেশনে কোনো সমস্যা হচ্ছে। ডক্টর তারেক, আপনার কাছ থেকে যদি একটু জেনে নিই। আসলে আমি তো একটু ভিন্ন জগতের মানুষ, আমার সাথে আনিস ভাইয়ের দেখা সাক্ষাৎ খুব কমই হয়েছে। যতটুকু মনে পড়ে একবার কিংবা দুবার তার সাথে আমার দেখা হয়েছে, এবং তিনি আমার সম্পর্কে জানতেন এবং বলতেন যে আপনার লেখা আমি পড়ি, আপনার লেখা আমি নিয়মিত পাঠ করি, এবং আমি খুব কৌতূহলের সাথে তার সাথে আলাপ করতাম একটাই কারণে, যে যেহেতু তার একটা ব্যাকগ্রাউন্ড আছে উপস্থাপনের, তার নাগরিক টিভির খবর কি, কবে এটা আসবে, কবে মুখ দেখবে, এবং আমার খুব আগ্রহ ছিল এটা কি চ্যানেল, নিউজ চ্যানেল হবে নাকি প্রোগ্রাম চ্যানেল হবে। তখন পর্যন্ত আমার মনে পড়ে যে উনি আমাকে এটা বলছিলেন যে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি কি হবে। তবে তার ব্যাপারে আমার যে মূল্যায়নটা হচ্ছে এইরকম, যে একজন সফল মানুষ এবং অর্থনীতির ছাত্র, অর্থনীতিটা ভালো বুঝতেন, সফল ব্যবসায়ী হয়েছেন, ব্যবসায় নেতৃত্ব দিয়েছেন, রাজনীতি করতেন না, কিন্তু তারপরে রাজনীতির বলয়ে তিনি পা দিয়েছেন। এবং আমার যতটুকু আমি তাকে দেখেছি, তিনি আওয়ামী ঘরানার মানুষ ছিলেন না, হয়তো আমাকে বুলবুল কারেক্ট করতে পারেন, তিনি কখনো প্রাথমিক সদস্য পদ নিয়েছেন বলে আমার জানা ছিল না। এবং তাকে যখন দল আওয়ামী লীগ যখন তাকে মেয়র পদে মনোনীত করলো, আমি ভাবলাম এটাই হচ্ছে কারেক্ট ডিসিশন। এই জন্য যে একমাত্র তার মতো ব্যক্তিত্বই পারবে এই শহরকে বাঁচাতে, এই শহরকে নেতৃত্ব দিতে। এবং তিনি যেহেতু প্রতিটি ক্ষেত্রে একজন একটা সফল মানুষ, ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যবসায়ী জীবন, নেতৃত্বে সুলভ, সুতরাং তিনি এই রাষ্ট্রকে, এই শহরকে, ঢাকা শহরকে, ঢাকা উত্তরকে তিনি একটি স্বপ্নের নগরীতে পরিণত করতে পারেন, এবং সেটা এটা নিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন। এবং একের পর এক আমি দেখেছি তিনি বাস স্ট্যান্ড উৎখাত করলেন তেজগাঁতে, এবং নানা প্রতিবন্ধকতা তার ছিল, ট্রাক স্ট্যান্ড, তারপরে তিনি এবং তিনি আরো একটা কথা তিনি বলেছিলেন, আমার এখনো মনে আছে, যে তিনি ফুটপাতকে মুক্ত করতে চান যাতে করে একজন অন্ধ মানুষও এই পথে হাঁটতে পারেন। একজন মানুষ কত সফল হলে এরকম একটা একটু সাপ্লিমেন্ট করি, এই যে ফুটপাত তিনি উদ্ধার করলেন, পাকিস্তানের সাবেক গভর্নর মোনাম খানের বাড়ি উদ্ধার করলেন, এবং সাহসী পদক্ষেপ ছিল, কারণ এই ফুটপাতের উপর কতগুলি প্রভাবশালী দূতাবাসের স্থাপনা ছিল, এবং তারা ফুটপাতটা বছরের পর বছর দখল করেছিল। আমরা মিডিয়ার লোক হিসেবে এরকম যখনই উদ্যোগ নিতেন, আগে রাতে একটা ফোন পেতাম, কালকে কিন্তু একটা বড় অপারেশন আছে, আপনাদের সঙ্গে চাই। এই যে স্বপ্ন, আপনিও গণযোগাযোগের ছাত্রী, শিক্ষিকা, আমরা যে সবসময় বলি যে মিডিয়াকে এনগেজ করা, এক্সক্লুড করা না, এবং মিডিয়া এনগেজ করার মধ্য দিয়ে, পজিটিভলি এনগেজ করার মধ্য দিয়ে যে বড় কাজের কত সাফল্য পাওয়া যায়। আমার মনে হয় যদি আনিস ভাইয়ের কেস স্টাডিগুলি আপনি দেখেন, আমি না শুধুমাত্র, বা ঢাকায় অনেক সাংবাদিক আপনাকে বলবেন যে এই তিনি কিভাবে ট্রাক স্ট্যান্ডটা আমরা আগে রাতে জানতাম যে কথা বলতে চাই, এরকম ক্যারিশমেটিক মেয়র আমরা বোধহয় আগে কখনো পাই না, সেটা নিয়ে আমি অবশ্যই কথা বলতে চাই। নিশ্চয়ই এখন আমাকে শুনতে পারবেন। আপনার কাছ থেকে আসলে যে বিষয়টি প্রথমেই জানতে চাই, যে আপনার হাত দিয়ে আসলে আনিসুল হকের উপস্থাপক হয়ে ওঠা, সেই গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন।
শুনতে পাচ্ছেন না সম্ভবত। নওয়াজ খান, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না, এখনো শুনতে পাচ্ছেন না বিষয়টি। আমি আরেকটি কথা বলতে চাই যে এটি সম্ভব, একটা তো মিডিয়ার সাথে তারা নিয়ন্ত্রিত কথা, আরেকটা হলো যে আমরা বাংলাদেশে অনেক বৃত্তশালী মানুষ দেখি, কিন্তু বৃত্ত, রুচি এবং সংস্কৃতির একটা মিশ্রণ একসঙ্গে অসাধারণ। ঢাকায় হয়তো আছেন, কিন্তু আমি মানে উচ্চবিত্ত যাদেরকে নামে এবং চেহারায় তাদের খ্যাতি, প্রতিপত্তি, বিশালত্ব নিয়ে মানুষ চেনে, এরকম আমি কালকে থেকে চিন্তা করছি ঢাকা শহরে কয়জন। আমি তো গত 3 দশক, 3.5 দশক ধরে সাংবাদিকতা করি, ঢাকার সোকল কোট অ্যান্ড কোট বড় লোক যারা, তাদের কম বেশি চিনি, কিন্তু আনিসুল হকের চিত্ত, বৃত্ত, সংস্কৃতি, রুচি, এবং এটা আনিসুল হক তার গোটা পরিবার অসাধারণ। মানে এইরকম একটি, মানে অনেক টাকা আলাদা কিন্তু রুচি নাই, অনেক মানে ভালো রুচি সম্পন্ন কিন্তু অর্থ সম্পন্ন না, আবার রুচিটা ভালো আছে কিন্তু সংস্কৃতি বোধটা ভালো না, অথবা টাকাও আছে, রুচিও আছে, কিন্তু একটা চিত্ত, মানুষকে ইনক্লুড করা, মানুষকে দেওয়া, মানুষকে নেওয়া। আমি তার নির্বাচনের সময় তার প্রচার সহযোগী হিসেবে ছিলাম, আমাদের যে নাগরিক কমিটি ছিল সেই কমিটির পক্ষ থেকে ছিলাম। এই যে যেটি তারা বললেন যে তিনি প্রথম মাফিক রাজনৈতিক দলের মতো প্রচারণা চালান না। আর তিনি আমাকে কালকে একদিন বলছিলেন যে আপনি বললেন যে সব জায়গায় সফল, কালকে একদিন বলছিলেন যে দেখেন তিনি যখন ব্যবসায়ী সমিতি নির্বাচন করতেন এফবিসি বা বিজিএমএ, বলে প্রার্থীদেরকে নিয়ে বসতেন, সবাইকে একটা করে ফোন দিতেন এবং ফোন দিয়ে বলতেন যে আপনি প্রতিদিন 10 জনকে ফোন করবেন। ওরা বলতো যে আমরা 4 জন 5 জন করে পারতাম না। আরেকজন পরদিন বলতেন যে আপনি কয়জন করছেন? 10 জন। বলুন আপনি মনিটর করেছেন, আপনি 6 জনকে করেছেন, এবং আপনি তারপর মানে ম্যাটেরিয়াল কন্ট্রিবিউশন। আমাকে চেম্বারের একজন নেতা আজকে সকালে বলছিলেন যে তিনি সিডরে আইলার সময় বরিশালে গেছেন দুর্গতদের ত্রাণ দিতে, সেখানে দেখেন যে একটা ডিস্ট্রিক্ট চেম্বার তাকে দাওয়াত দিয়েছে, তিনি এফবিসি এর সভাপতি তখন, কিন্তু ওইখানে চেম্বারের কোনো ঘর বাড়ি নাই, এবং সেখানে তাদেরকে একটা রেস্টুরেন্টে বা ওই চায়ের দোকানে খেতে বলা হলো, এবং তিনি একটু ওয়াশরুমে যাবেন, সেরকম কোনো ব্যবস্থাও নাই। তারপর তিনি ফিরে এসে বললেন যে এটা কি, এটা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে এরকম থাকবে না। তারপরে তিনি বোধহয় কমপক্ষে 40 থেকে 50টি জেলা শহরে চেম্বারের একই ডিজাইনের সরকারি ইনস্টিটিউশন, একই ডিজাইনের চেম্বার হাউস করে দিয়েছেন, উইথ ইকুইপমেন্টস, উইথ ফার্নিচার্স। তো আপনি সবগুলি জায়গাতেই আপনি যদি দেখেন, আমি হয়তো মিডিয়ার পার্ট একটু বলবো, আরেকজন হয়তো শিক্ষকের পার্ট বলবেন, সংস্কৃতি সেবীর পার্ট বলবেন, সব মিলিয়ে যেটা আপনি বলছেন খুবই যথার্থ বলেছেন যে একটা সফল মানুষ। আমি মনে করি যে একদম চিত্ত, বৃত্ত, রুচি এবং সংস্কৃতির সংমিশ্রণ, এটি একসঙ্গে পাওয়া মানুষ ঢাকা শহরে আমি হাতে গুনে বলতে পারবো। অন্য কয়েকজনের নাম আমি বললাম না, কিন্তু আজকে আনিস ভাইয়ের নাম বললো। একজনের নাম বলি যে আমাদের বিসিআর নেতা ছিলেন, তিনি বলেছিলেন যে আবার যদি 111 হয় তাহলে বাংলাদেশের অর্ধেক ব্যবসায়ীকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি বলেছিলাম যে স্যামসনের চৌধুরীর মতো ব্যবসায়ীকে দেশ ছেড়ে যেতে হবে না, কারণ এত পরিচ্ছন্ন ব্যবসায়ী তিনি, বা মাহমুদুর রহমানের মতো ব্যবসায়ীকে দেশ ছেড়ে যেতে হবে না, লতিফুর রহমানের মতো ব্যবসায়ীকে দেশ ছেড়ে যেতে হবে না। তো এরকম হাতে গোনা কয়েকটি পরিবার আছে, কয়েকজন মানুষকে দেখি চিত্ত, বৃত্ত, রুচি, সংস্কৃতি সব মিলিয়ে সবকিছু একসাথে, মানে সমন্বয়ের জায়গাটি আসলে। এবং আমি একটা দিক থেকে খুশিও যে এটা অন্যভাবে নেওয়ার সুযোগ নাই, যে তিনি একদম সাফল্যের চূড়ান্ত জায়গায় তখন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের কষ্টের অন্ত নাই, কিন্তু একটা সান্ত্বনা হয়তো আছে, কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আনিসুল হক টাকা আত্মসাৎ করেছে, আনিসুল হক অসৎ মানুষ। কাজেই এটিও একটা কিন্তু বড় ধরনের প্রাপ্তি, বড় ধরনের সাফল্য। এটা আমি মনে করি যে নিজের সর্বোচ্চ উচ্চতায় থেকে এবং সর্বোচ্চ পরিচ্ছন্নতার মধ্যে থেকে, এবং এই যে মানুষ যে মানে তাদের জীবনের কাছ থেকে এক বিশাল প্রাপ্তি। আরো কথা বলতে চাই, এবং নিশ্চয়ই আমার সহকর্মীরা এর মাঝে নওয়াজ খানের সাথে যুক্ত করে নিতে পারবেন আমাদেরকে। আমি গল্পটা শুনতেই চাই, এবং আমি বহুবার শুরু করেছিলেন যে সে কিভাবে একটা উপস্থাপক হলেন, হি ইজ দ্য ক্রিয়েটার, মানে গল্পটা একটু শোনাই দরকার। জি নিশ্চয়ই, অবশ্যই করে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে কথা বলতে চাই, নিচ্ছি বিরতি। গোপালগঞ্জে ট্রাফিক পেছনে বাসের ধাক্কায় 7 যাত্রী নিহত, আহত 20 জন। মায়ের পাশেই শায়িত হবেন আনিসুল হক, শনিবার দেশে আসছে মরদেহ।
ঘোষণায় পপ ফ্রান্সিস মানব সেবার আহ্বান। গাজা যুদ্ধে বাস্তবায়ন হচ্ছে শান্তি চুক্তি, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের একটি কলেজে বোরকা পরে তালেবান হামলা, নিহত 9 জন। শুনছিলেন শিরোনামগুলো। আবার ফিরে যেতে চাই আলোচনায়, এবং যে আলোচনায় ছিলাম সেই আলোচনাতেই আবার ফিরতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাসা থেকে নওয়াজ আলী খান, মিডিয়া ব্যক্তিত্ব, এবং তার কাছে আমরা মূলত যে বিষয়টি জানতে চাই, আনিসুল হক একেবারে সাদামাটা একটি ছেলে কিভাবে এত জনপ্রিয় উপস্থাপক হয়ে উঠলেন? নওয়াজ আলী খান। যে আলোচনায় ছিলাম সেই আলোচনাতেই আবার ফিরতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাসা থেকে জানতে চাই, আনিসুল হক একেবারে সাদামাটা একটি ছেলে কিভাবে এত আনিসুল হক এমন মানে একজন খুবই সাধারণ পরিবারের একজন মানুষ, সাধারণ পরিবারের ছেলে থেকে অসাধারণত্ব যে তার উন্নীত হয়েছে, সেটি আনিসুল হকের কিন্তু বিভিন্ন চরিত্রিক বৈশিষ্ট্যের জন্য হয়েছে। তিনি খুব পরিশ্রমী ছিলেন, কমিটমেন্ট তার ছিল অসাধারণ, মানুষের সঙ্গে মেলামেশা যে তার এত আন্তরিক ছিল যে তাকে কখনো কেউ না বলতে পারত না। বাংলাদেশ টেলিভিশনে আনিসুল হক আসছে যখন, তখন কিন্তু সে খুব বড় মাপের কোনো শিল্পী হয়ে এসেছে তা নয়, এসেছিল আমাদের একজন প্রযোজক ছিলেন বেলাল বেগ নাম, তার উনি চট্টগ্রামের বাসিন্দা, আনিসুল হক চট্টগ্রামে তখন বাবার কার্যের সুবাদে সেখানে বসবাস করতেন। সেই সময় তাদের পরিচয় সম্ভবত ছিল। একটি কৃষি অনুষ্ঠানে সামান্য একটি ছোট্ট অংশগ্রহণের মাধ্যমে আনিসুল হক টেলিভিশনে আসেন। এটাতেই প্রমাণিত হয় যে একটি ছোট্ট অনুষ্ঠান থেকে আনিসুল হক ক্রমান্বয়ে এত বড় মাপের একজন টেলিভিশন ব্যক্তিত্ব কি করে হলেন। এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আনিসুল হকের নানাবিধ গুণের জন্য। আনিসুল হক খুব পরিশ্রমী ছিলেন, তার যদি কোনো সমস্যা হতো সেটা আনিসুল হক কিন্তু আমাদের সঙ্গে সবসময় শেয়ার করতেন যে তার এইরকম সমস্যা হচ্ছে, তার উচ্চারণে একটু সমস্যা ছিল, কিন্তু সেটা তিনি কাটিয়ে উঠতে পেরেছেন। সেই যে ছোট্ট একটি কৃষি অনুষ্ঠান থেকে শুরু করে ক্রমান্বয়ে তিনি এদেশের টেলিভিশনের যে যারা যারা খুব বড় মাপের উপস্থাপক হয়েছিলেন তাদের সমকক্ষ হয়েছেন। এই যে 5 জন টেলিভিশনের বড় উপস্থাপকের কথা বলা যায়, আমি বাংলাদেশ টেলিভিশনের কথা বলছি, তাহলে আনিসুল হকের নামটি একদম উপরের দিকে থাকে। সেই যে আনিসুল হক প্রথম আসলাম, তারপরে একদিন আমার সঙ্গে তার পরিচয় হলো সেই বেলাল বেগের মাধ্যমে, এবং একটি অনুষ্ঠান আমরা করলাম, সেটি বেশ বড় মাপের অনুষ্ঠান। তাতে আনিসুল হককে যেটা দেখা গেল যে তার মধ্যে একটি অত্যন্ত বড় মাপের মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার সম্ভাবনা আছে, এবং তাকে সেই সুযোগটি যখন দেওয়া হয়েছে এটা পরিপূর্ণভাবে তিনি গ্রহণ করতে পেরেছেন। তিনি অসংখ্য অত্যন্ত উচ্চ মাপের আনন্দবাদা করেছেন, এবং তারই একটি অনুষ্ঠান থেকে প্রথম আমরা যদি এখন বলি মিউজিক ভিডিও, সেটা মূলত আনিসুল হকের উপস্থাপনা একটি আনন্দমেলা থেকে প্রথম শুরু হয়। অবশ্য আমি বিটিভির কথা বলছি, এখন তো অজস্র মিউজিক ভিডিও হয়, সর্বত্র মিউজিক ভিডিও দেখি। সেটি ছিল প্রথম এইরকম যে পৃথিবী আমারে চায়, দেখো না বোধে আমায়, এই গানটি একটি দ্বৈত কণ্ঠে, সেটা ছিল কাদেরি কিবরিয়া এবং সাবিহা মাহবুব বলে একজন নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি ঘোড়ার একটি গাড়িতে চড়ে সেই গানটি করেন, এবং সেটি এত উপস্থাপনা গুণেই এই গানটি অনেক বেশি আকর্ষণীয় হতে পেরেছিল। এরপরে আনিসুল হককে আর তো তারা পিছু ফিরে তাকাতে হয়নি, তিনি ক্রমান্বয়ে উপরে উঠতে থাকেন। নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে তিনি সমস্ত বাংলাদেশের, তখন তো বাংলাদেশ ছাড়া এটিএম, তখন তো আর এরকম স্যাটেলাইট টেলিভিশন ছিল না, টেরিস্ট্রিয়াল টেলিভিশন ছিল বাংলাদেশ টেলিভিশন, কিন্তু সেই একটি টেলিভিশনের মাধ্যমে আনিসুল হক কিন্তু সবার ঘরে ঘরে প্রিয় হলেন, সবার ঘরে ঘরে পরিচিত হলেন। আনিসুল হকের কিন্তু বিভিন্ন রকমের মেধা ছিল। আমার একটি নাটকে আনিসুল হক নায়কের ভূমিকা অভিনয় করেছেন, এটি খুব
আলোচিত নয়, কিন্তু তিনি অভিনয় ভালো করতে পারতেন, কিন্তু সেখানে তিনি না থেকে তিনি অ্যাঙ্কারিং অর্থাৎ উপস্থাপনায় নিজের সময় তিনি কাটিয়েছেন যতটা টেলিভিশনে ছিলেন সেইভাবে। তো আনিসুল্লাহকে এই যে টেলিভিশনে কাজ করার পরেই এক সময় আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল, আমার ছোট ভাইয়ের মতোই ছিল এবং আমাদের পারিবারিক সম্পর্ক ছিল খুব গভীর। একদিন আনিসুল্লাহ সাহেব বললেন যে তিনি একটি অফার পেয়েছেন এবং সেটা বলতে গেলে টেলিভিশনে তাকে দেখেই হয়তো বা তাকে দেখে তার চমৎকার ব্যক্তিত্ব, হাস্যোজ্জ্বল মুখ, দেখতে অত্যন্ত সুদর্শন ছিলেন। দেশ গার্মেন্টসের নুরুল কাদের সাহেব তখন চট্টগ্রামে প্রথম দেশ গার্মেন্টস শুরু করেন, সেই গার্মেন্টসে তাকে একটি চাকরির অফার দেন। আনিসুল হক সাহেব আমাদের সঙ্গে আলোচনা করেন এবং তিনি সেই চাকরিটি গ্রহণ করেন। তার কয়েক বছর পরে কিন্তু সেই দেশ গার্মেন্টসের থেকে তিনি চলে আসেন, ঢাকাতে চলে আসেন, সেটা ছিল চট্টগ্রামে। ঢাকাতে চলে আসেন এবং মোহাম্মদী গ্রুপে তিনি যোগদান করেন। মোহাম্মদী গ্রুপে তারা 3 জন আসেন দেশ গার্মেন্টস থেকে। 3 বন্ধু এসে মোহাম্মদী অ্যাপারেলসকে অনেক উপরে উঠিয়ে নেন এবং একসাথে মোহাম্মদী অ্যাপারেল বা মোহাম্মদী গ্রুপটি 3 বন্ধু, তারা প্রায় 8-9টা বা 10টা ফ্যাক্টরি ছিল, সেগুলো তারা নিজেদের মধ্যে ক্রয় করে নেন। এবং তারপরে আনিসুল হক তো দেশের আমাদের যেটাকে গার্মেন্টস সেক্টরের একজন পুরোধা ব্যক্তিত্ব, পুরোধা ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এবং তারপরে যেটা হয়েছে সেটা হলো আনিসুল হক ব্যবসায়ী হিসেবে শুধু যে একজন সার্থক ব্যবসায়ী ছিলেন তা নয়, তিনি একজন ব্যবসায়ীদের নেতা ছিলেন। বিজিএম এর প্রেসিডেন্ট ছিলেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট হয়েছিলেন, সার্ক চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট তিনি হয়েছেন। তিনি তারপরে ব্যবসা এবং বিভিন্ন ধরনের ব্যবসাতেও কিন্তু তিনি শুরু করেছিলেন। তিনি পাওয়ার সেক্টরেও ব্যবসা শুরু করেন এবং সর্বশেষে যেটা হয়েছে, যেটা আমরা দীর্ঘদিন যারা মিডিয়াতে কাজ করেছি ক্যামেরার পেছনে, তাদের জন্য একটি সুযোগ তিনি তৈরি করেছিলেন। প্রথম ছিল সেটা জাদু টেলিভিশন নামে প্রথম তিনি এটার লাইসেন্স প্রাপ্ত হন, কিন্তু পরে সেটা নাগরিক টেলিভিশনের ক্লাবে তিনি এটা প্রকাশ হওয়ার সুযোগ রয়েছে বা প্রকাশ হবে। এখন পর্যন্ত অনেয়ারে আসেনি, কিন্তু সেটি আসবে। যদি আনিসুল হক আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজটি অবশ্যই চলবে। এবং সবচেয়ে বড় যেটি আনিসুল হকের কৃতিত্ব তার জীবনে করে গেছেন, সেটা তিনি একজন পাবলিক ফিগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এটি একটি সহজ কাজ ছিল না। আনিসুল হক একজন ব্যবসায়ী ছিলেন, টেলিভিশনের সঙ্গে তার সম্পর্ক ছিল, মিডিয়ার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু তিনি যখন পাবলিক ফিগার হলেন তখন সেখানেও তার যে কৃতিত্ব, তার যে পদচারণা আর যে হয়েছে এবং সেটা যে আমরা দেখেছি, যেগুলো ডিএনসিসি ঢাকা উত্তরের উত্তর সিটি কর্পোরেশনের তিনি মেয়র হয়ে যে কাজটি অল্প সময়ের মধ্যে করতে পেরেছেন, সেটি কিন্তু ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। রাস্তাঘাটের যে উন্নতি শুরু হয়েছিল, যে 7 রাস্তা থেকে একটি রাস্তা ছিল, আমরা এটিএম বাংলায় আমরা কাজ করতাম এবং এটিএম বাংলা বা ওখানে অনেকগুলো মিডিয়া হাউস রয়েছে, সেগুলো ছিল কারওয়ান বাজারে। কারওয়ান বাজারে তো ঢোকা যেত না বলতে গেলে, এত অপরিচ্ছন্ন ছিল, বিশেষ করে সকালে কোনো অবস্থাতেই তো ঢোকার কোনো সুযোগ ছিল না। আজকাল এখন আমরা যখন অফিসে যাই 9টার আগেই সমস্ত কারওয়ান বাজার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। 7 রাতের রাত্রিদের কথা বলছিলাম, সেখানে একটা ট্রাকের একটা বাজার ছিল, ট্রাকের একটা উদ্যোগ ছিল, সেখানে সেই রাস্তাটিকে আনিসুল হক সাহেব শুধুমাত্র নিজেই উদ্ধার করেছেন তা নয়, সেখানে সেটা সৌন্দর্যমণ্ডিত করেছেন, প্রশস্ত করেছেন, সেখানে একটা পাবলিক ল্যাবরেটরি করেছেন। এবং সেই রাস্তাটি দিয়ে এখন যখন আমরা আসি, যেহেতু আনিসুল হক সাহেবের সঙ্গে আমার তার একজন ছাত্রাবাস থেকে পরিচয় ছিল, আমি দেখে আমার এক ধরনের গর্ব অনুভব করতাম যে এই রাস্তাটি এত সুন্দর একটি রাস্তা করতে পেরেছেন, সেটি হলো আনিসুল হকের মতো একজন কমিটেড মেয়র হওয়ার কারণেই হয়েছে। আনিসুল হক সাহেব কিন্তু শুধু যে যেমন ধরেন এই কারওয়ান বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতাটা করেছেন, কারওয়ান বাজার থেকে এখান থেকে সরিয়ে অন্যত্র নেবে সেই ব্যবস্থা করেছেন তা নয়, তিনি তার এলাকার যতটুকু সম্ভব এই স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত উচ্চ মাত্রার কাজ করতে তিনি সম্মত। আমাদের সাথে যুক্ত হন, তথ্য আমরা পেলাম। প্রকৃত অর্থে এরকম একজন স্বপ্নবাজ একজন মানুষের একেবারেই স্বপ্নের মাঝপথে যেন
আসলে রুড়ো বাস্তবতা, মৃত্যু এসে দাঁড়িয়ে গেল। আমি যুক্ত করতে চাই লন্ডন থেকে তানভীর আহমেদকে, তিনি আমাদের একাত্তর লন্ডন প্রতিনিধি এবং স্কাইপে যুক্ত হচ্ছেন। যে তানভীর আহমেদ, আপনার কাছ থেকে আসলে শেষ তথ্যটি জানতে চাই আনিসুল হক প্রসঙ্গে। ঢাকা উত্তর সচিবের প্রশ্নের সাবেক মেয়র আনিসুল হকের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে আসলে যাত্রা শুরু করেছে এবং শনিবার সকাল 11:20 বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। তার আগে প্রথম নামাজে জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল লন্ডনের রিজেন্টস পার্ক সেন্ট্রাল মস্কে। সেখানে প্রবাসী বাঙালিরা, সমস্ত প্রবাসী বাঙালিরা সাথে স্থানীয় ব্রিটিশ মুসলিমরা যারা এই রিজেন্ট পার্ক এলাকায় থাকেন তারাও নামাজে জানাজায় অংশ নিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নামাজে জানাজায় অংশ নিয়েছেন। তিনি একাত্তরের সাথে কথা বলেছেন এবং তিনি গভীর শ্রদ্ধা এবং শোক জানিয়েছেন তার পরিবারের প্রতি। এবং বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হলো, বিশেষ করে তিনি নিজেও একজন ভক্ত ছিলেন আনিসুল হকের। তিনি বলছিলেন আমাকে যে ছোটবেলায় একটি মাত্র টেলিভিশন চ্যানেল ছিল, সেই চ্যানেলটিতে তিনি আনিসুল হকের অনুষ্ঠান দেখতেন। তো তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীরও একজন নায়ক। তো এমন একজন মানুষ রাজনীতিতে এসেছিলেন এবং তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন যে আনিসুল হকদের মতো মানুষদের দেখে এই প্রজন্মের পরিচ্ছন্ন মানুষরা রাজনীতিতে এগিয়ে আসবেন। তো তার পরিবারের সদস্যরাও ছিলেন আজকে নামাজে জানাজায়। বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ী নেতারাও এসেছেন, বিশেষ করে সালমান এফ রহমানকে আমি দেখেছি, তিনিও এসেছেন এবং আরো একাধিক ব্যবসায়ী প্রতিনিধিরা লন্ডনে এসেছেন সরাসরি প্রথম নামাজে জানাজায় শুনতে। জি, বাঙালি ব্রিটিশ এমপি কি জানাজায় উপস্থিত ছিলেন কেউ? বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপিকে আমরা দেখিনি। এখানে মুক্তিযোদ্ধাদের এই বিশেষ ব্যবস্থায় নামাজের জায়গা ছিল না এই মসজিদটিতে, তো আমরা তাদেরকে এখানে দেখিনি। তবে বেশ পরিবারের সদস্যরা এসেছিলেন, যারা নারী সদস্য, তারা মসজিদের কাছাকাছি জায়গায় একটি পারিবারিক দেখার ব্যবস্থা মরদেহটি রাখা ছিল, সেখানে দেখার ব্যবস্থা করা ছিল। কিন্তু বিমানের সময়ে স্বল্পতার কারণে অনেক প্রবাসীরাই দেখতে চেয়েছেন শেষবারের মতো আনিসুল হকের মরদেহটি, বিশেষ করে তার মুখ দেখতে চেয়েছিলেন। তো অনেকেই দুঃখ ভারাক্রান্ত মনে চলে গেছেন। তারপরে তারা বুঝতে পেরেছেন যে এটি সময়ের কারণে, সময় স্বল্পতার কারণে আপনার লন্ডনে বিশেষ করে মসজিদে খুব বেশি সময় ধরে আসলে লাশ রাখা যায় না এবং এটির রক্ষণাবেক্ষণের প্রক্রিয়াটিও একটু ভিন্ন। সে কারণে মরদেহটিকে যত দ্রুত সম্ভব বিমানে নিয়ে যাওয়ার একটা তাড়া ছিল। সে কারণে অনেক প্রবাসীরা আসলে আনিসুল হকের মরদেহটি। ধন্যবাদ। আমরা জানছিলাম শেষ খবর এবং যেটি শুনলাম যে তার মরদেহ আসলে যাত্রাপথেই আছেন এবং আগামীকাল 11:30-11:20 নাগাদ বাংলাদেশে এসে পৌঁছবে। আমি আরেকটু মঞ্জুল হাসান বাবু আপনার কাছ থেকে জানতে চাই যে এই গল্পটি আসলে শোনার জন্য অধীর আগ্রহে আমি ডক্টর তারিক বসে আছি এবং নিশ্চয়ই আমার দর্শকরা বসে আছেন। সেই মানে চট্টগ্রামে চলে যাওয়ার সময় কৃষির অনুষ্ঠানের জন্য তিনি চট্টগ্রাম থেকে এসেছিলেন। অনুষ্ঠানটি দেখেই নওয়াজুল ভাইয়ের মনে হয়েছিল এই ছেলেটি ভালো কিছু করবে। তো অনুষ্ঠান করে সে চলে যাচ্ছে, এর মধ্যে নওয়াজুল ভাইরা অন্য আরেকটা অনুষ্ঠানের জন্য একটা উপস্থাপক খুঁজছেন। তো হঠাৎ করে নওয়াজুল ভাই কিন্তু এরকম অনেক মানে প্রতিভা তৈরি করেছেন। হঠাৎ করে নওয়াজুল ভাইয়ের মনে হলো নওয়াজ ভাই আমাদেরকে যে ওই ছেলেটিকে আমরা ট্রাই করি না কেন। তো তিনি তখন তো মোবাইল ছিল না, তখন কিভাবে ট্রেনে যাবে, তখন বিটিভি থেকে একজনকে মোটরসাইকেল অথবা গাড়ি দিয়ে পাঠানো হলো যে একে খুঁজে নিয়ে আসো, কেউ করতে পারে কিনা। এবং সেই স্টেশন থেকে নিয়ে আসা হলো আনিসুল হককে। সে চট্টগ্রামের ট্রেনটা মিস করে আনিসুল হক থাকলে সেই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করলো এবং ওইটাই রাজেশ ভাই বললে আরো স্পেসিফিক বলতে পারতেন। এবং ওই যে ফেরত আসা, রাজেশ ভাই বলতেন যে সে তার অনুষ্ঠানটা যেটা কমিটমেন্টের কথাটা বলতেন এবং রাজেশ ভাই সবসময় বলতেন যে একটা ছেলে চলে যাবে চট্টগ্রামে, কিন্তু সেটা বাদ দিয়ে যখন আমরা ডেকে আনলাম তাকে তার অনুষ্ঠানটা করার জন্য, সে ট্রেনটা মিস করে অনুষ্ঠান করার জন্য আমাদের সঙ্গে থাকলো এবং অনুষ্ঠানটা করলো, তখন আমরা বুঝলাম যে মিডিয়ার জন্য যে একটা আকস্মিক
প্রয়োজনীয় কমিটমেন্টটা দরকার থাকে, এটা তার মধ্যে আছে, আর বাকি উপস্থাপনা তো ছিল। এটা নজরুল বললে হয়তো আরো সময়টা মিলিয়ে বলতে পারতেন, এই গল্পটা আমরা তার কাছ থেকে শুনেছি বহুবার। জি, আনিসুল হকের ক্ষেত্রে আরেকটা বিষয় একেবারে না বললেই নয়, যে যেহেতু উনি রাজনীতি ঘরানার নয়, মূলত ব্যবসায়ী হিসেবে উনি নিজের আত্মপ্রকাশটি পরবর্তীতে করেন এবং সেখান থেকে হঠাৎ করে আসলে একরকম মেয়র হয়ে আসা। তবে সেই জায়গা থেকে ওনার কিন্তু আমরা মানে বেশ সাহসী, কখনো কখনো দুঃসাহসী দলগত রাজনীতি করেন নাই, কিন্তু তার একটা খুব স্পষ্ট রাজনৈতিক মেয়র হওয়ার পর আপনার খেয়াল থাকবার কথা, সংসদ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিগুলির একটা দুর্লভ প্রতিকৃতির একটা প্রদর্শনী তিনি করেছিলেন, এবং সেগুলো বোধ হয় প্রায় 130 বা 40টির মতো প্রতিকৃতি তিনি, যেগুলি সচরাচর দেখার জন্য জোগাড় করেছিলেন। এবং সেইখানে তিনি আনিস ভাই বলেছিলেন যে সেই বঙ্গবন্ধুর সঙ্গে আর কে কে আছে সবগুলি তিনি চিনতে পারছিলেন না। তো এটি নিয়ে তিনি গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তো প্রধানমন্ত্রী বলে যেটি রেখে যাও, আমি দেখে দেখে দেব। এবং আনিস ভাই গল্পটি করছিলেন যে প্রধানমন্ত্রী প্রায় 3-4 দিন ধরে এই সবগুলি প্রতিকৃতি দেখেছিলেন, এবং দেখে দেখে তিনি প্রত্যেকটা ছবির ক্যাপশন লিখে দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর পাশে কে। এটা আনিসুল হকের জানার কথা না। আনিসুল হক বলেছিল যে সবগুলি কাগজ আমার কাছে আছে। তা আমরা আনিস ভাইকে বলতাম যে আনিস ভাই, একটা প্রধানমন্ত্রী আপনার একটা প্রদর্শনীর জন্য এই যে নিজের হাতে লিখে দিলে একটা অসাধারণ সম্পদ, এটা রেখে দিয়েন। এবং আনিস ভাই বলছে ঠিকই বলেছেন যে প্রধানমন্ত্রীকে দিয়ে আমি এই কাজটা করে করাতে পেরেছি। তো একটা এক ধরনের তার দুইটি জিনিস খুব স্পষ্ট। একটি হলো যে সাহসের কথা তো বলা হলো, আরেকটি হচ্ছে যে তিনি মানুষকে, আমরা অনেকে বলে যে এটা কি ইংরেজিতে প্রভোকেশনটাকে ভালো শব্দ হবে কিনা, মানে একজনকে উদ্বুদ্ধ করা সঠিক শব্দ, যে তরুণদেরকে উদ্বুদ্ধ। ওই যে আপনি যে বক্তৃতার কথা বলে যে আমি যদি মেয়র হতে পারি, ওটা আপনি দেখবেন যে তিনি যেমন বলছিলেন যে আপনি দেখেন অনেকে বলতো যে আপনি এরকম টি শার্ট পরে দৌড়ান, এই করেন, বা আমাদের মেয়র মানে এটা একটা ফর্মাল ড্রেস। তিনি সঙ্গে সঙ্গে বলতেন যে লোক এট দ্য সিটি মেয়র অফ লন্ডন, সাদিক খান কিভাবে কাজ করছেন। তা আমাদের উদাহরণটা ভেঙে ফেলতে হবে যে কতগুলি পদ হলে পরে কোটটাই পরে সবসময় হাঁটতে হবে। বলে একটা মেয়র তো মাঠের মধ্যে থাকবে, কাজে সবসময় আপনি কেন এক্সপেক্ট করেন যে আমি কোটটাই ফর্মাল ড্রেস পরা থাকবো, আমি তো বসে থাকবে তা তো নয়। তার যেটা প্লাস পয়েন্ট ছিল যে তার একটা ভিশন ছিল, তিনি জানতেন তিনি কি করতে চাচ্ছেন। ওই যে ইউরোপের কথা আমরা শুনি, এগুলো একটা ভিশন ছিল, এবং তিনি জানতেন, একটা কমিটেড ছিলেন, এবং তিনি জানতেন যে আমি এটা করব। এবং আমাদের দুর্ভাগ্য হলো যারাই রাজনীতিবিদরাই তো নগরপিতা হন, নগরপিতা হওয়ার পর দেখা যায় যে রাজনীতিবিদদের মধ্যে সেই ভিশনটা আর কাজ করে না। ফলে এটা একটা আনিসুল হকের একটা অদ্ভুত একটা ক্যারেক্টার ছিল। এখানে কিন্তু আসলে আমার মূল প্রশ্নটি যে অবশ্যই তিনি রাজনৈতিক সচেতন, এতে কোনো সন্দেহ নেই, এটা সবার কারণেই এখানে আসা, কিন্তু একেবারে গতানুগতিক রাজনীতির ধারা না থাকার কারণে তো আসলে অনেক দুঃসাহসিক নেওয়ার ক্ষেত্রে হিসাব নিকাশটা কম করতে পারে। উল্টা দিক থেকে বলি যে আমাদের রাজনীতি যদি সঠিক মানুষকে বেছে নেয়, এই রাজনীতি কতটা উপকৃত হতে পারে। এই যে আনিসুল হক হয়তো আওয়ামী লীগের দলীয় মেঠো কর্মী না, কিন্তু তার যে অর্জন, সেই অর্জন কি প্রধানমন্ত্রী যে তাকে মনোনীত করলেন সেটাকে স্বীকৃতি দেয় না? তার যে অর্জন আওয়ামী লীগ যে একজন ভালো প্রার্থীকে এখানে দিলেন সেটাকে স্বীকৃতি দেয় না? কাজেই একটা হলো যে ভালো মানুষের রাজনীতিতে আসা, সেটা যেমন একটা ইতিবাচক দিক, আরেকটা হচ্ছে রাজনীতিকেও অনেক সময় শুধুমাত্র দলের মধ্যে না থেকে একেবারে দলের অন্তঃকুঠুরির বাইরেও যে সমর্থকদের মধ্যে ভালো লোককে, এটা আমার ধারণা যে সমসাময়িক কালের মধ্যে একটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে। আমরা এই ক্ষেত্রে যদি একটু যুক্ত করে নিই স্থপতি মহাশয় হোসেনকে, তিনি নগর পরিকল্পনাবিদ এবং বাইধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন। যে মহাশয় হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আপনি নিশ্চয়ই আলোচনাটি শুনছিলেন, এবং আমরা জানি প্রকৃত অর্থে বেশ কিছু ডিসিশন আনিসুল হকের ছিল, এবং বাস্তবায়নের পথে অনেকগুলো ডিসিশন ছিল আছে, যেগুলো কিনা আসলে আমরা গতানুগতিক ভাবে সাধারণীকরণের মধ্য দিয়ে ফেলতে পারি না, যে কারণে আমরা বলছি দুঃসাহসী। আপনার কাছ থেকে ব্যাখ্যাটি বুঝতে চাই, কারণ আপনার সাথে এ নিয়ে আসলে বহুবার তার মিটিং হয়েছে, আমি জানি। ধন্যবাদ। মেয়র হিসেবে শুধু মিটিং হয় নাই, আপনারা শুনলে আশ্চর্য হবেন, উনি যখন সিদ্ধান্ত নিলেন যে মেয়র জন্য দাঁড়াতে যাচ্ছেন, তখন কিছু স্থপতি এবং পরিকল্পনাবিদদের সাথে আলাদা করে কয়েকবার বসেছেন, এবং তার বসার মূল উদ্দেশ্যটি ছিল, আচ্ছা আমি যদি ঢাকার মেয়র হই তাহলে আমার করণীয় কি কি কাজ করতে হবে, এই তথ্যগুলি
পেশাজীবীদের কাছ থেকে উনি জানার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এবং আমরা প্রতিনিয়ত তাকে বলেছি, ঢাকা শহরের মেয়র অসংখ্য লোকের ভোটে নির্বাচিত হন, কিন্তু তার হাতে ক্ষমতা নাই বললেই চলে। কিন্তু আপনি যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চান, তাহলে ধরা বাঁধা নিয়ম নীতির বাইরে থেকে আপনাকে এই কাজগুলি করতে হবে। উনি সেই শপথ নিয়েছিলেন যে আমি আপ্রাণ চেষ্টা করব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমার পাশে আছে, আমি এই কাজগুলি করতে পারবো। আমরা যদি শুরুতেই কতগুলো জিনিস চিন্তা করি, উনি কিভাবে এই কাজগুলি শুরু করলেন। যে কোনো সময় ওনাকে আমরা পেতাম আমাদের ইনস্টিটিউটে এসে হাজির হয়েছেন, যখন ওনার মাথায় কোনো চিন্তা এসছে আমাদের ইনস্টিটিউটে সরাসরি এসে হাজির হয়েছেন, অথবা আমাকে মাঝরাতে ফোন করেছেন। এই ধরনের বহু ঘটনা আছে। শুরুতে আমরা ওনার সাথে আলাপ করলাম যে কিভাবে কাজ করা যায়, জনগণের কাছে আমরা কিভাবে আপনার আস্থাকে নিয়ে আসতে পারি। আমরা বললাম যে দুটি পদ্ধতি আছে, একটি ইমিডিয়েট, আরেকটি হচ্ছে লং টার্ম। ইমিডিয়েটের ভিতরে বললাম যে আপনি যখন ডিক্লেয়ার করেছেন যে সবুজ ঢাকা গড়বেন, আসুন না আমরা শুরু করি ফুটওভার ব্রিজে গাছপালা লাগিয়ে। এবং সাথে সাথে উনি একটু লিফে নিলেন এবং শাহীন স্কুলের সামনে প্রথম বাংলাদেশের ফুটওভার ব্রিজের উপরে গাছপালা লাগানো হয়। এখানে উনি আবার সবচেয়ে দেখার জিনিসটি হচ্ছে যেটি, এখানে উনি গাছপালার জন্য এগ্রিকালচার, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি উদ্যান বিশেষজ্ঞকে নিয়োগ করলেন। তারা ভলেন্টারি ভাবে এগিয়ে আসলো এবং ইঞ্জিনিয়ার আর্কিটেক্টকে নিয়োগ করলেন, যেটি স্থায়ীভাবে একটি সুন্দর জিনিস হয়। এবং পরবর্তীতে কিন্তু এই কাজগুলি আপনারা ঢাকা শহরের প্রচুর গাছপালা দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজে। এরপরে যে জিনিসটি ওনার সাথে আলাপ হলো, উনি আমাদেরকে জিজ্ঞেস করতেন কোন কোন কাজগুলি করতে হবে। এবং আমরা ওনাকে বললাম, ঢাকা শহরে আপনার 5 বছরে যদি কিছুও না করতে পারেন, তাহলে অন্তত 500 টপ ক্লাস এবং 5 স্টার হোটেলের টয়লেটের ফেসিলিটি ঢাকা শহরে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন। এবং এই আলোচনার বিষয়বস্তুতে জায়গা কোথায় পাওয়া যাবে আমাদের সাথে আলাপ হলো। একসময় সরকারি ভাবে নির্দেশ ছিল যে পেট্রোল পাম্পগুলিতে টয়লেট ফেসিলিটিস থাকা বাধ্যতামূলক। এবং সাথে সাথে উনি সব পেট্রোল পাম্পের মালিকদেরকে নিয়ে মিটিং এ বসলেন, ডিনার পার্টি দিলেন এবং সেখানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলো এগুলি ওখানে হবে। কিন্তু পরবর্তীতে যখন সন্ত্রাসী আন্দোলন শুরু হলো, তখন এই কাজটি কিন্তু ওই আপনার পেট্রোল পাম্পে আর করা যায় নাই, বিভিন্ন জায়গায় করা শুরু হয়েছিল। এবং আপনারা যদি দেখেন ওনার পিরিয়ডে যে কয়টি টয়লেট ফেসিলিটিস করা হয়েছে, সেখানে পুরুষ মহিলার জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে। এবং পরবর্তীতে একসময় আমরা আলাপ আলোচনা করেছিলাম যেখানে মোবাইল চার্জ করার পর্যন্ত ব্যবস্থা যেন থাকে। উনি এগুলি সমস্ত কিছু নিয়ে নিয়েছিলেন। নিশ্চয়ই আমি আবার আপনার কাছে ফিরবো। একটা বিরতি সময় হয়েছে, আছেন আমরা সবাই আছেন আমাদের সাথে এবং বিরতি থেকে ফেস নিশ্চয়ই কথা বলছি। শাবনাম আজিম আছে একাত্তর জার্নালে এবং আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেখানে আমাদের সাথে যুক্ত ছিলেন সাবিত মৌসুমী হোসেন এবং টেবলেতে আমাদের মঞ্জুল হাসান বাবু এবং ডক্টর তারেক শামসুর রহমান ছিলেন। আমি আরেকজনকে যুক্ত করে নিতে চাই, বাইরে স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন শহীদুল হক মুকুল, পরিচালক বিজিএমইএ। আপনাকেও স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে এবং আপনার কাছ থেকে একটু আসলে ব্যবসায়ী আনিসুল হককে জানতে চাই। আসলে আপনারা অনেক ওনার মিডিয়া এবং তার মেয়র বললেন, কিন্তু উনি একজন সংগঠক আনিস ভাই, আনিস ভাই আপনারা জানেন ওনার বিজিএম ওনার মেইন প্ল্যাটফর্ম আমাদের যেটা সংগঠন আছে একটা ফোরাম। আমরা ফোরাম করে তখন এটা হোয়াইট কালার প্ল্যাটফর্ম, কিন্তু এই আনিস ভাই সেটা প্রমাণ করছে না, এটা সাধারণ গার্মেন্টস মালিকদের প্ল্যাটফর্ম। এবং উনি কিন্তু আমাদেরকে সাথে নিয়ে মিরপুর বিভিন্ন জায়গায় 6 তলা 7 তলা দিনের পর দিনের বিভিন্ন ফ্যাক্টরিতে উনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে, করে উনি একটা স্টেজে নিয়ে আসছে। এবং ওনার ইলেকশনের সময় আমি একটা দেখলাম, উনি বলতো যে আজকে তুমি 20 জনের টেলিফোন করবা, কিন্তু আমি হয়তো 10 জনের টেলিফোন করার আগে দেখা উনি 15-20 জনের ফোন করে ফেলছে। তারপরে উনি আরেকটা জিনিস, উনি প্রত্যেক দিন সকালে ইলেকশনের সময় আমাদেরকে একটা করে মেসেজ পাঠাতো আজকে হোয়াট টু ডু এভরিডে, প্রত্যেকটা ক্যান্ডিডেট উনি ইয়ে করতো যে তোমার আজকে কি করতে হবে। আর উনি যেসব কথাবার্তা বলতো যেটা বিশ্বাস করতো যেটা উনি করতে পারবে সেটাই বলতো, উনি কোনো অতিরিক্ত কথা বা অন্য কিছু বলতে পারে না। এবং কয়েকদিন আগে সজীব যা বলেছিল যে সৎ মানুষটা সাহসী হয়। আপনারা জানেন 2006 সালে ইপিজেডের সামনে
বিরাট একটা ওয়ার্কার আনরেস্ট হয়, আমরা অনেকেই যেটা ভয় পেয়েছি। এবং আনিস ভাই ওইখানে হাজার হাজার শ্রমিকের মাঝে দ্বারা বক্তৃতা দিচ্ছে এবং উনি তখন এই মিনিমাম ওয়েজের কাজ করছে এবং বেতন বাড়ানো করছে। এবং আনিসের আরেকটা গুণ ছিল যেটা নীরবে অনেক লোকের সাহায্য করতো। আমাদের মধ্যে অনেক মেম্বার অনেকে তারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অসুস্থ ছিল, উনি তাদেরকে ব্যক্তিগত সাহায্য কাউকে বলতো না। এবং আপনারা জানেন কিছুদিন রানা প্লাজার সমস্যা, আমাদের কিছু বন্ধু বান্ধব সমস্যা করছে, উনি আদালতের বেঞ্চে বসে থাকতো তাদের ইয়ের জন্য, আমাকে নিয়ে বিভিন্ন লয়ারের কাছে গেছে যে কিভাবে এদেরকে এখান থেকে একটা রিলিফ পাওয়া যায়। মানে ব্যক্তিগতভাবে উনি সবাই পার্সোনাল খোঁজ করে নিত। এবং আপনারা জানেন ওনার বাসায় আমার অনেকজন ঢাকা থাকতো, সপ্তাহে মানে 7 দিনের 5 দিন ওনার বাসায় বিভিন্ন মানুষের পার্টি হইত। এবং উনি কখনো আমার মনে হয় না যে যারা ওনার সাথে ওনার বাসায় খায় না এরকম খুব কম পাওয়া যাবে। হ্যাঁ, এবং ওনার এই যে বিজেপি বিভিন্ন ক্রাইসিস, উনি দলমত যখনই যেন সমস্যা কখনো ওনাকে বলার নিজে হাজির হতো কি করা যাবে। এবং ইন্টারন্যাশনাল 2005 সালে যখন কোটা উঠে হবে সবাই ভয় পেয়ে গেছিল যে আমাদের কি হবে, কিন্তু উনি বলছেন না, কোটা হলে আমাদের ব্যবসা হবে, এবং তাই হয়েছে। এবং জিএসটি উঠে যাবে এবং জিএসটি বাংলাদেশে একটা সমস্ত দেশে একটা গ্রিন পেপার দিয়েছে এবং আনিস ভাইয়ের নেতৃত্বে তখন একটা গ্রিন পেপার দেওয়া ছিল, এটা ওয়ার্ল্ড ইন দ্য বেস্ট, মানে সেটা গ্রুপ গ্রিন পেপার দেওয়া হয়েছিল। মানে আনিস ভাই মানে আমাদের সাথে বসতো, সবসময় বলতো যে তুমি ল কি আছে, পেপার কি, ডকুমেন্ট কি, সবকিছু নিয়ে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়। এবং উনি একটা আমাদের সাথে রাত্রে 2টা-3টার মধ্যে মিটিং করে আবার সকাল দেখতাম যে ছোট আগে উনি টেবিল করতো, তুমি আসো না কেন। ওনার ধরনের যে নেতৃত্ব এত সংগঠক। এবং এই আজকে থেকে যখন করবে আমাদেরকে বললো যে আমি আমাকে অনেক মন্তব্য করলো, যা হতেন সব শেষ হয়ে গেল। এবং উনি মন্তব্য করলো আমার এইভাবে আমি প্রবেশ করি, আমি এও যাই। এবং উনি বলেছিল যে আমি মেয়র হলে মানুষের দাগ কেটে যেতে চাই। উনি তো দাগ কেটে গেছে, কিন্তু মানুষকে কাটিয়ে গিয়েছেন উনি। জি, শহীদুল হক, আপনি আছেন আমাদের সাথে। না, এরপর তো আর যে আলোচনাগুলো হলো তাতে তো আর বেশি সংযোজন করার কোনো সুযোগ নেই আসলে। গেলেন, হ্যাঁ, এবং একটা সাধারণ মানুষ, তার মধ্যে আমি দেখিনি, খুব সিম্পল জীবন যাপন করতেন এবং একটা প্রচন্ড তার ভিতরে এমন একটা মানে সম্মোহনী শক্তি ছিল যে শক্তি দিয়ে অন্যকে আকর্ষণ করতে পারতেন। এবং আমার সাথে খুব একটা আলোচনা হয়নি, যতদিনই আলোচনা হয়েছে আমি দেখেছি যে প্রতিটি বিষয় তিনি দেখতেন। এবং আমার কাছে খুব অবাক লেগেছে, উনি আমার একটা লেখাতে আমি একটা মন্তব্য করেছিলাম, সেই মন্তব্যটাও তিনি আমাকে একবার স্মরণ করিয়ে দিলেন যে আপনি এটা বলেছেন। তো আমি এর তারা একটা ব্যাখ্যা দিয়েছিলাম। আসলে এই জিনিসটি হয় যে এই ধরনের মানুষদেরই মানুষ স্মরণ করে, এই ধরনের মানুষরা চলে যায় না, তারা থেকে যান অন্তরে। আনিসুল হক তেমনই একজন মানুষ, তিনি অন্তরে থেকে যাবেন। জি, মহম্মদ শেষ মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। ধন্যবাদ। আনিসুল হক সাহেবের 2টি অসমাপ্ত কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল, যেটি ওনার ইলেকশনের সময়ই সবচেয়ে বড় দিক নির্দেশনা ছিল আমাদের জনগণের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে যানজট মুক্ত ঢাকা শহর আমরা চাই। যদিও তার এখতিয়ারের ভিতরে এটা কোনোভাবেই আসে না, কিন্তু জনগণের দুঃখ কষ্ট দূর করার জন্য উনি যে দায়িত্বটি নিয়েছিলেন, পেশাজীবীদেরকে সাথে নিয়ে এই বাস মালিকদের সাথে ওনাদের আস্থা অর্জন করতে পেরেছিলেন। তাদেরকে নিয়ে অন্তত অসংখ্য মিটিং করেছেন, ডিনার পার্টি করেছেন এবং আলটিমেটলি এসটিপির যে নির্দেশনা ছিল তার আলোকে প্রায় 6টি কোম্পানির মাধ্যমে ব্যক্তি মালিকানায় পাবলিক ট্রান্সপোর্ট যে ছিল সেগুলি 6টি কোম্পানির আন্ডারে নিয়ে আসার পূর্ণ ব্যবস্থাপনা উনি করে ফেলেছিলেন। শুধু তাই না, উন্নত মানের বাস আমদানির জন্য প্রায় 4,000 বাস আমদানির জন্য যে আর্থিক প্রয়োজন হবে সেটার জন্য উনি আমাদেরকে নিয়ে, মালিকদেরকে নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে পর্যন্ত মিটিং করেছিলেন। স্বল্প সুদে দীর্ঘমেয়াদে অর্থ কিভাবে পাওয়া যায় এর বাইরে বিদেশি অর্থনীতিকারী প্রতিষ্ঠানের সাথে উনি যোগাযোগ করেছিলেন এবং কোম্পানির মাধ্যমে ঢাকা শহরে এই ব্যক্তি মালিকানা অসংখ্য মালিকের বাস যুদ্ধ বন্ধ করার একটি সুন্দর পন্থা উনি বের করেছিলেন এবং এটা প্রায় বাস্তবায়নের পথে চলে গিয়েছিল। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সেটি বাস্তবায়িত হবে এই প্রত্যাশা আমরা রাখতেই চাই। আবারও ধন্যবাদ জানাচ্ছি সাবিতা মবশর হোসেন এবং শহীদুল হক মুকুল, আপনাদেরকে যে এতগুলো তথ্য আমরা পেলাম আপনাদের কাছে, খুব মূল্যবান তথ্য। এই বিষয়ে পর অন্য বিষয়ে যেতে চাই, শেষ মন্তব্য যদি নিয়ে নিই।
আনিসুল হকের আমি বললাম যে দুই দিকেই মানে লেসন লার্নিং এর বিষয় আছে। তরুণ যারা মধ্যবিত্ত ঘরের তারা স্বপ্ন দেখতে পারে যে একদিন আনিসুল হকের মতো হবে। আনিসুল হকের কমিটমেন্ট কর্মনিষ্ঠা থেকে অন্য যারা জনপ্রতিনিধি হন তারা শিক্ষা নিতে পারেন, রাজনীতিবিদরা শিক্ষা নিতে পারেন। তারা যদি যোগ্য লোককে যোগ্য জায়গায় দেন তাহলে সেটা তাদের জন্য অ্যাসেট হয়, তাদের দলের জন্য, রাষ্ট্রের জন্য। মানে এইখানে যদি একজন দুর্নীতিবাজ মেয়র থাকতো, দুর্নীতি প্রধানমন্ত্রীকে অসম্মান হতে হতো যে একটা দল একটা বাজে লোককে নমিনেশন দিয়েছে। কিন্তু আমার ধারণা প্রধানমন্ত্রী এরকম একজনকে নমিনেশন দেওয়ার মধ্যে প্রধানমন্ত্রী এবং তার দলও সম্মানিত হয়েছে। কাজে অনেকগুলি দিক দেখবার আছে, এখন কে কিভাবে দেখবেন সেটা বিষয়। আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমি আমাদের দিক থেকে একজন খুব সাংবাদিক বান্ধব, গণবান্ধব বান্ধব, রুচিশীল, সংস্কৃতিবান মানুষকে হারালাম। তার পরিবার আছে, আমরা তার পরিবারের সঙ্গে থাকবো, এইটুকু বলতে পারি। জি, ছোট্ট না, আসলে এটাই হলো কথা যে আনিসুল্লাহ আছেন, তিনি থাকবেন। জি, অন্য প্রসঙ্গে যেতে চাই, তবে একটু বিরতি থেকে ফিরে এসে নিচ্ছি বিরতি। আছেন একাত্তর জার্নালে কথা বলতে চাই পোপ ফ্রান্সিসের ঢাকা সফর নিয়ে। এবং আমরা জানি যে আজকে দ্বিতীয় দিন যখন পোপ ফ্রান্সিস সৈয়দ উদ্যানে একটি সভায় মিলিত হলেন, একরকম উপাসনা ওখানে হচ্ছে, সকল ধর্মের মানুষও সেখানে উপস্থিত ছিলেন, খ্রিস্টানরা তো ছিলেন, সকল ধর্মের মানুষ একটু বিকেলে কাকড়া চার্চে ছিল খ্রিস্টান ধর্মীয় প্রার্থনা রোমান ক্যাথলিকদের সাথে। জি, সেখানে এই প্রথমবারের মতো আসলে দ্বিতীয় দিনে রোহিঙ্গা শব্দটি উচ্চারিত হলো। এই জায়গা থেকে আমার প্রশ্নটি, এই পোপ ফ্রান্সিসের মুখ থেকে রোহিঙ্গা শব্দটি উচ্চারণের ফলে আমরা কি আসলে কোন শক্ত অবস্থানে আসতে পারলাম কিনা আন্তর্জাতিক পর্যায়ে? আমি একটু বলি যে এটি আসলে খুব বড় ইস্যু ছিল না যে রোহিঙ্গা শব্দ তিনি উচ্চারণ করবেন, কিন্তু মিয়ানমার নাকি তাকে একরকম ইনস্ট্রাকশন দিয়েছিল। ইস্যুটা হলো যে যখন তিনি মিয়ানমার সফর করলেন তখন প্রত্যাশিত ছিল যে তিনি রোহিঙ্গা নিয়ে কথা বলবেন, তিনি বলেছেনও, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ যে ডিনামিক্স, সেই ডিনামিক্সের জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যাতে, এবং এটি কিন্তু এই প্রথম না। আপনি যদি কফি আনান কমিশনের রিপোর্ট দেখেন, সেখানে কফি আনান কমিশনকেও বলা হয়েছিল যে রোহিঙ্গা শব্দটা যাতে ইউজ না করে, যাক এটা তাদের সেন্সিটিভিটির জন্য বলা হয়েছিল। সেখানে যেটি বড় মানে দুর্ঘটনা মিয়ানমারে ঘটেছে সেটি হচ্ছে যে মিয়ানমারের অং সান সুচির সঙ্গে তার দেখা হয়েছিল, সেটার সাক্ষাতের কর্মসূচি ছিল, কিন্তু সেনা প্রধানের সঙ্গে কোনো কর্মসূচি ছিল না। এটা শিডিউল ভেঙে তিনি দেখা করেছেন, এবং দেখা করেছেন কি জন্য, যে পোপ যত একটি সম্প্রদায়ের নেতা হলো, বিশ্ব নেতা আসলে তো তিনি, কাজে তার কাছ থেকে যদি একটা সিম্পেথি পাওয়া যায়, একটা সমর্থন পাওয়া যায়, সেটি সেই কারণে যদি বাংলাদেশে তিনি যখন আসলেন তখন বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের একটু খচখচানি ছিল যে তিনি রোহিঙ্গাটাকে বলবেন না কেন। কিন্তু আজকে বিকেলে যখন আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ হলো সেখানে আমি ছিলাম, এবং আমি মনে করি যে সেই সমাবেশে তিনি যে রোহিঙ্গাদের 18 জনের মতো সদস্যদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে হাত মিলিয়েছেন, তাদের প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প করে শুনেছেন তারা কি করেছেন তাদের, এবং রোহিঙ্গাদের একজনকে তিনি তার মোনাজাত করতে বলেছেন, মুসলিম, সেই মুসলমান মোনাজাত করেছেন, তিনি সেই প্রার্থনায় শরীক হয়েছেন। আমার মনে হয় যে মিয়ানমারে তিনি রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন, শেষ শব্দটি কিন্তু অসাধারণ শব্দ, যে বাংলাদেশে রোহিঙ্গাদের মধ্যে তিনি ঈশ্বরকে দেখতে পেয়েছেন। আমার মনে হয় যেটি তিনি মিয়ানমারে উচ্চারণ করতে পারেন, যে কোনো কারণেই হোক, বাংলাদেশে তারই উচ্চারণটি ওই অনুচ্চারণের চাইতে অসংখ্য গুণ বেশি প্রাপ্তি আমাদের ছড়িয়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে যেটি হয়েছে যে একটি বিশ্ব সভায় ইতিমধ্যেই রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা পৃথিবী বাংলাদেশের পক্ষে, পোপের এই অবস্থান আমাদের মানবতাকে স্বীকৃতি দিল, বাংলাদেশকে। তার বক্তৃতায় তিনি বলেছেন যে যখন মানুষ অসহায় থাকে, শরণার্থী হয়, তাদের আশ্রয় দেওয়াটা ঈশ্বরকে সেবা করা। কাজে বাংলাদেশের এই আশ্রয়টাকে, বাংলাদেশের এই উদ্যোগটাকে তিনি স্বীকৃতি দিয়েছেন, এবং আপনি ছবি দেখছেন সেখানে যে মোনাজাত পরিচালনা করছেন, এবং সেখানে অন্য ধর্মের মাওলানা আমাদের আরো অনেকে ছিলেন, ডক্টর আনিসুজ্জামান ছিলেন নাগরিক কমিটির, নাগরিকদের সমাজের পক্ষ থেকে। কাজে আমি মনে করি তার এই সফরের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায় তাদের পূর্ণ পিতার স্নেহ আশীর্বাদ পেয়েছেন, বাংলাদেশও কম পায়নি কিছুই, এইটুকু বলতে পারি। আমি যদি তার ল্যাঙ্গুয়েজটা ওইভাবে বলি, দি প্রেজেন্স অফ গড টুডে ইজ অলসো কল্ড রোহিঙ্গা। এই যে তার শব্দ চয়ন এবং এই যে রোহিঙ্গার কথাটা বলা, এর মধ্যে দিয়ে একটা মেসেজ সারা বিশ্বে গেল, এবং পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক তিনি যে রোহিঙ্গা অ্যাট্রোসিটি হয়েছে
রাখাইনে, সেটা তিনি স্বীকার করে নিলেন। স্ট্র্যাটেজিক্যালি তিনি বলতে পারেননি, এটা সত্য কথা। এবং মিয়ানমারের কার্ডিনাল যারা আছেন, ওখানে যারা যাজক আছেন, তারা যে কত চাপের মুখে থাকেন, তারা এটাই বড় প্রমাণ। তারাও পোপকে বলেছিলেন যে আপনি রোহিঙ্গা শব্দটা বলবেন না। এবং কোফি আনান নিজে দেখা করে, ভ্যাটিকান সিটিতে দেখা করে তাকে বলে রিকোয়েস্ট করেছিলেন যে রোহিঙ্গা শব্দটা না হয়। এবং কি আমরা যে এমইউ স্বাক্ষর করেছি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মিয়ানমারের সাথে, সেখানেও রোহিঙ্গা শব্দটি নেই। ফলে আজকে মূল বিষয়টা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের উপর যে অত্যাচার নিপীড়ন হয়েছে, এটা তার এই কথার মধ্যে দিয়ে সেটা পরোক্ষভাবে তিনি স্বীকার করে নিলেন। এবং এই যে 18 জন রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের তিনি দেখা করলেন, তার যে সমবেদনা, তার যে সিম্পেথি, তিনি সেটা প্রকাশ করে গেলেন। এটা আমাদের জন্য একটা, বুলবুল ঠিকই বলেছেন, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এবং নিশ্চয়ই বিশ্ববাসীর কাছে রোহিঙ্গাদের যে সমস্যা বা সংকটটা, এটা আমাদের, সেখানে আমাদের যে অবস্থান, সে অবস্থানকে আরো শক্তিশালী করবে। এরকম একজন ধর্মীয় গুরু, ধর্মীয় পিতার কাছ থেকে আমি 130 বিশ্বের জন্য আসলে এক বিশাল 130 কোটি লোকের তিনি ধর্মগুরু। সুতরাং এটাকে, জিনিসটাকে খুব হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। জি, আজকে মতো আমাদেরকে আসলে শেষ করতে হবে। তেমন আর কোনো সংবাদ আমরা দেখছি না, সংবাদপত্রগুলো নিশ্চয়ই আমরা ওয়ালে দেখছিলাম কিছুক্ষণ আগে। আজকে আমরা কথা বলার তেমন কিছু আর পোপের সফরের মধ্য দিয়ে আমরা তো সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করি, আমরা একটা ধন্যবাদ দিতে চাই যে তার এই সফরটিকে অত্যন্ত সার্বিক নিরাপত্তার দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু, কারণ 80,000 খ্রিস্টীয় ধর্মের ধর্মাবলম্বী তারা আজকে সমবেত হয়েছিলেন এবং সারা বাংলাদেশ থেকে এসছেন, ভোরবেলা থেকে তারা এসছেন এবং তারা আবার ফেরত গেছেন। 5,000 ছিলেন কাকরাইলে এবং পোপ সোহরাওয়ার্দী উদ্যান থেকে ভ্যাটিকান সিটি, অর্থাৎ এই বাড়িঘর এলাকায় ট্রাভেল করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় এসেছেন এবং অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রত্যক্ষ করেছি ঢাকায় আমরা যারা থাকি। আমি সাধারণত তাদেরকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পাই না, আজকে সুযোগ পাওয়া গেল। খুবই সুশৃঙ্খল ভাবে পুরো বিষয়টি করেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আগামীতে আরো অনেক বিষয় নিয়ে, অনেক সংবাদ নিয়ে আবারও বসবো আমরা। আজকের মতো শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন। 71